ওদের একটা বাড়ি নেওয়া ছিল, সেটা তোমার একটু ওই বর্ধমানের দিকে আর কি। চল একদিন তাহলে আমি দেশের বাড়ি যাই, ওখানে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করি আমরা। তো বন্ধুবান্ধব মিলে একটা গাড়ি নিয়ে, বড় গাড়ি নিয়ে প্রায় 7-8 জন বন্ধু মিলে ওখানে যায়। তো ওরা কী করে, ওখানে একটু পার্টি করে। এবারে সেখানে ড্রিঙ্কস ফিঙ্কস ছিল। পার্টি করার পরে ওখান থেকে ড্রাইভার যেহেতু ছিল, সেদিনকে রাত্রেবেলায় আবার ওখান থেকে বেরিয়ে চলে আসে। পরের দিন সকালবেলা মেয়েটা একটু অদ্ভুত আচরণ করে। ওর মাকে ডাইরেক্ট তুই তাকারি করে বলে যে তুই আগে খেতে দে, সকাল থেকে খেতে দিস নি, আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। ওর মা ফ্রিজ থেকে যেহেতু দুধ ফুধ বের করে চা বসা থাকে, তখন দেখছে যে ওই ফ্রিজে যে মাছের মানে বাটিগুলো যেখানে রেখেছিল, মাছ আর মাংস যেখানে রেখেছিল, মাছ আর মাংসর একটা বাটিও কিন্তু ওখানে নেই। আর মা যায় ঘর পরিষ্কার করতে, দুটো বাসন ওই পমপ্লেটের মাছের আর একটা মাটনের, এই দুটো পাত্রই কিন্তু ওর ঘরে রাখা ছিল। তাতে কোনো মাংসও নেই, মাছও নেই। আর মেয়ের চুল পুরো এলোমেলো, দেখতে তো বিচ্ছিরি হয়ে গেছে, চোখের তলায় ডার্ক স্পট চলে এসেছে। আর কারোর সাথে কোনো কথা বলছে না, মানে ঠিক এরকমভাবে পায়ের ওপরে হাঁটুর মধ্যে যেরকম ধরে বসে, এরকম করে বসে খালি এমনি এমনি দুলছে আর নিজের মধ্যে গজরাচ্ছে। ওদের বাড়ি লাগোয়া একখানা ছোট ঘর করে, ওই ঘরটাতে কেউ মাথা রেখেছিল। নমস্কার দর্শক বন্ধুরা, ভূততন্ত্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। একজন নতুন অতিথি তিনি উপস্থিত রয়েছেন আমার স্টুডিওতে। তার আগে, ওনার সঙ্গে পরিচয় করার আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা, ভৌতিক ঘটনা, অলৌকিক ঘটনা আমাকে বলতে চান বা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা ভয়েস করে ঘটনাটা পাঠাতে পারেন, লিখে পাঠাতে পারেন। তারপর আমি নিজে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তাহলে আর দেরি করছি না, চলে যাচ্ছি আজকের এপিসোডে। আসুন আমরা আলাপ করে নিই আজকের অতিথির সাথে। আজকে যিনি আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তিনি হলেন শ্রী বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ভালো আছি। তা আজকে কি ঘটনা শুনবো তোমার থেকে? আমি তোমাকে ভাবছিলাম যে ফোনে কিছুটা জানাই, তারপরে মনে হলো না, তোমার মধ্যে সেই কৌতূহল বিষয়টা থাকবে না, তাহলে আর মানে গল্পটা বলতে যে ঘটনাটা মানে অ্যাকচুয়ালি অডিয়েন্সের কাছে এটা গল্প হতে পারে, কিন্তু যার সঙ্গে ঘটে তার সঙ্গে একটা বড় ধাক্কা বলতে পারো। হ্যাঁ। তো সেটা আমার এক পুরনো ক্লায়েন্ট, সে কলকাতাতেই থাকে। তো তার মেয়ের জন্য বছর দেড়েক আগে আমার সঙ্গে একটা কনসালটেন্সি হয়। তো সেক্ষেত্রে তার প্রতিকার যেভাবে যা করার সবটাই করা হয়। করার পরে ওনারা মোটামুটি একটা ঠিকঠাক স্টেবল জায়গা, এবং মেয়ের চাকরি হয়, মেয়ের চাকরি ব্যাঙ্গালোরে রয়েছে, সে খুব ভালো জায়গায় চাকরি করছে। তো সেখান থেকে ওনার মেয়ে এই আগের মাসে এসছে। আসার পরে ওদের একটা বাড়ি নেওয়া ছিল, সেটা তোমার একটু ওই বর্ধমানের দিকে আর কি। তো সেখানে ওই ছুটি কাটাতে যায়, রোববার করে গিয়ে ঘুরে আসে। আর যখন মেয়ে এসছে, মেয়েকে নিয়ে মনে করলো না একটু ঘুরে আসি। তো মেয়ে এসছে যখন, মেয়েকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসে তারা বাড়ি গেছে। বাড়িতে যাওয়ার পর সব ঠিকঠাক। সেদিন কেমন ঘুরলি, কেমন আছিস, ওখানে কিছু বন্ধুবান্ধব হয়েছে, তাদের সাথে টাইম স্পেন্ড করছে, সবটাই ভালো, যেরকমভাবে হয় আর কি। একটা মেয়ে বাইরে থেকে এসছে, তো যেহেতু ওখানে একা থেকে কাজ করছে, তো বাবা মা সবটাই শোনে, গল্প করে, বেশ কিছুদিন ঠিকঠাক যায়। যাওয়ার পরে মেয়ের এখানে কিছু বন্ধুবান্ধব ছিল যাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি, তো ও একটা পার্টিকুলার গ্যাপ করে সবার সাথেই দেখা করে বলতে, এবারে বাইরে গিয়ে কোথাও আজকে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, তো কালকে অন্য জায়গায় খাওয়া দাওয়া করছে। এই করতে করতে একটা সাডেন পিরিয়ড পার হয়। টাইম পিরিয়ড মানে যেরকমভাবে টাইম স্পেন্ড করে সবটাই পার করে নিয়ে তারপরেও হঠাৎ করে একদিন বাড়িতে প্রোগ্রাম করে। আচ্ছা। এবারে বাড়িতে প্রোগ্রাম করে, তো সেদিনকে সবটাই বন্ধুবান্ধব আসে, খাওয়া দাওয়া হয়, সবাই বেশ ভালো টাইম স্পেন্ড করার পরে ওরা প্রোগ্রাম করে যে চল একদিন তাহলে আমি দেশের বাড়ি যাই, মানে যেখানে যে আরেকটা বাড়ি কেনা আছে বর্ধমানের দিকে, যেটা বললাম, সেখানে যাই, গিয়ে ওখানে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করি আমরা। তো বন্ধুবান্ধব মিলে একটা গাড়ি নিয়ে, বড় গাড়ি নিয়ে প্রায় 7-8 জন বন্ধু মিলে ওখানে যায়। গিয়ে ওখানে সবাই মিলে, এবারে যদিও সব কটা বন্ধু এক জায়গায় হলে যা দুষ্টুমি হয়, এবারে একটা মেয়ে মানুষ, তো সেক্ষেত্রে একটা কি একটা বাউন্ডারি থাকে না, এর মধ্যে থাকবো, তার থেকে বাইরে বেরোবো না। তো ওরা কী করে, ওখানে একটু পার্টি করে।
এবারে সেখানে ড্রিঙ্কস ফিঙ্কস ছিল। তো ওরা যেখানে পার্টি করার পরে ওখান থেকে সেই দিনকে রাত্রেবেলায় আবার ড্রাইভার যেহেতু ছিল সেদিনকে রাত্রেবেলায় আবার ওখান থেকে বেরিয়ে চলে আসে। আচ্ছা, মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ ওখান থেকে বেরোয়, এখানে 11টার মধ্যে বাড়ি ঢুকে যায়। আর যেহেতু মানে গাড়ি নিয়ে গেছে, সবাই একসাথে আছে, বাড়ির লোকেরও সেরকম চিন্তা করার বিষয় নেই, ওরা চলে এসছে। আসার পরে পরের দিন সকালবেলা মেয়েটা একটু অদ্ভুত আচরণ করে। যেমন সকালবেলা প্রায় 11টা সাড়ে 11টাও বাজে, তখনও ঘুম থেকে ওঠেনি। এই রবিবার, ওর বাবা ভেবেছে হয়তো যাই বাজার করে নিয়ে আসি, মেয়ে ঘুমাচ্ছে ঘুমাকে, এসে ডাকবো। তো মেয়ে ভালোবাসে ইলিশ, পমপ্লেট, মটন নিয়ে এসে দুপুরবেলা বোধহয় খালি ইলিশ মাছ রান্না করেছে, আর পমপ্লেট আর মটন রেখে দিয়েছে, যা থাক ওবেলা বা কালকে সকালে মিলিয়ে করব। তো সেক্ষেত্রে ওর বাড়ির লোক কিছুটা মানে মনে হচ্ছে না এত বেলায় তো মেয়ে ওঠে না, হঠাৎ করে ঘুমাচ্ছে মানে নিশ্চয়ই খুব বেশি টায়ার্ড বা আগের দিনের জন্য টায়ার্ড হতে পারে। তো ঠিক আছে, স্যাটারডে নাইট কাটিয়ে এসছে, এবারে সোমবার দিন এই রবিবার দিন সকালবেলা ওরা নর্মালি খাওয়া দাওয়া করবে বলে ঠিক করেছে। তো দুপুরবেলা মাছ ফাছ করেছে, তখন দেখছে মেয়েকে যখন ডাকে তখন মেয়ে ঘুম থেকে উঠেছে। যে কি এখন তুই চান করিস নি, এসে চান টান করে খেতে বস। ওর মাকে ডাইরেক্ট তুই তাকারি করে বলে যে তুই আগে খেতে দে, সকাল থেকে খেতে দিস নি, আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। ওর মা ভেবেছে হয়তো এই আর কি মারছে। তারপরে দেখি যে মেয়ে স্নান করেনি, একটা অদ্ভুত গন্ধ আসছে মেয়ের গা থেকে। ওই যা তাহলে চান টান করে নে তারপরে খাবি। ও মায়ের দিকে একটা জোর গলায় চোখ পোক বড়ো করে একটা টেম্পার নিয়ে বলে যে না তুই খেতে দিবি কি না বল, আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি খেতে দে। ওকে মা খেতে দিয়েছে, ওর খাবারটা মনে হয় নিমেষের মধ্যে শেষ হয়ে গেল। মানে একটা জিনিস দিয়ে আরেকটা পদ হয়তো আনতে গেছে, তার মাঝখানে এসে দেখে যে ওর খাবার প্রায় 90% কমপ্লিট। হাত পা না ধুয়ে সে কী করলো, জামার মধ্যে হাত পা মুছে নিয়ে সোজা ঘরে ঢুকে গেল। আচ্ছা, এবারে নর্মাল একটা ঘরে কী হয়, তো মা যদি কোনো সময় দেখে যে এরকম একটা অবস্থা, মা তো মারবে বলে এরকম একটা জায়গায় চলে আসছে যে তুই এরকম নোংরামি শুরু করেছিস কেন, তুই ভালোই ছিলি, হঠাৎ করে এমন কী হলো। সে ঘরে গিয়ে দরজা বন্ধ করছে, আর কোনো রিপ্লাই নেই। বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে এমন কী হলো যে এরকম করছে, এরকম তো মেয়ে করে না, তো তুমি মেয়েকে সামলাও, নাহলে কিন্তু এরপর আমার হাত উঠে যাবে। আচ্ছা, মা তো নিজের আগের বসে বলছে। সকাল থেকে স্নান টান না করে এরকম গা থেকে কেমন আষ্টে গন্ধ ছাড়ছে, তার মধ্যে এই অবস্থা। ওর বাবা মা কথাবার্তা নিজেদের মতো কথাবার্তা বলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজেরা ঘরে গিয়ে শোয়ার পর ওর মা যে বিকেলবেলা মনে হলো একটু বাসনের আওয়াজ হয়েছে, ও ভেবেছে হয়তো বিড়াল টিড়াল এসছে, গা দেয়নি। সন্ধ্যেবেলা উঠে ওর 2 বন্ধু এসছে। আসার পর ওর যেহেতু ও তো ঘরেই রয়েছে, ওর মা দরজা খুললো, দেখলো ওর 2 বন্ধু এসছে। তো ওর মা বললো ঠিক আছে তোরা বস, আমি সেরকম হলে ওকে ডাকছি। আর সকাল থেকে ও চান টান করেনি, এরকম গায়ে হাত মুছেছে, আমার তো এমনি মাথা গরম হয়ে যায়, তার মধ্যে তোরাও এসছিস, কী বলি বল। তো তোরা বস, আমি ডাকছি বলে চাটা বসিয়ে দিয়ে ওকে ডাকতে গেছে, কোনো দরজা খুলছে না। তো ওর মার আগের মাথায় 2-4টে কথা ওর বন্ধুগুলোকে বললো, দেখ ওরা এরকম করছে, একটু বোঝা, হঠাৎ করে এরকম করছে কেন, মানে এখান থেকে ব্যাঙ্গালোরে থাকছে বলে কি যাতা শুরু করেছে, আগের দিনকে গেছে পার্টি করেছে, আমরা কিছু বলিনি। কারণ একটা বয়সের পর কিছু বলা যায় না, সেটা বুঝতে পারছি, আমি কিছু বলিনি, কিন্তু এই জিনিসটাকে একটু দেখ যে এই জিনিসটা কেন করছে। তো ওরা যথারীতি একটু কিন্তু বোধ করে যে ওরাও তো এতদিন ধরে মিশছে, এরকম রূপ তো মেয়ের দেখেনি, মানে বান্ধবীর এরকম রূপ দেখেনি, তো কী করবে, হয়তো দেখ বয়ফ্রেন্ডের সাথে কোথাও কোনো ঝামেলা হয়েছে যার জন্য এরকম করছে, নয় নিজেদের মধ্যে কথোপকথন চলছে। সেই সময় ওর মা ফ্রিজ থেকে যেহেতু দুধ বের করে চা বসাতে গেছে, তখন দেখছে যে ওই ফ্রিজে যে আঁশের মানে বাটিগুলো যেখানে রেখেছিল, মাছ আর মাংস যেখানে রেখেছিল, মাছ আর মাংসর একটা বাটিও কিন্তু ওখানে নেই। আচ্ছা, ওর মা ওর বাবাকে ডেকে বলছে, হ্যাঁ গো তুমি কি এটা সরিয়েছো এখান থেকে কোথাও, মানে তুমি কি রাত্রে রান্না করবে নাকি, তুমি কি এখান থেকে কিছু বের করে রেখেছো। অনেক সময় হয় না যে নিজেরা ঘরে আছি, তো নিজেদের মতন রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে। তো এই জায়গাটাতে ওর বাবা বললো না আমি তো কিছুতে হাত দিইনি, তাহলে গেল কোথায়, দুপুরবেলা বাসনের আওয়াজ পেলাম, তো বিড়ালে আর ফ্রিজ খুলবে না, গেলোটা কোথায়, তুমি কি বাইরে কোথাও রেখেছিলাম ভুল করে। ওর মা ঘরে মোটামুটি খুঁজে দেখলো, তো আমার যতদূর মনে হচ্ছে আমি ফ্রিজে রেখেছি, কিন্তু বাইরে তো নেই, আমি করবোটা কি। ভালো করে খুঁজে দেখছি যে বাইরে কোথাও নেই, ততক্ষণে চা প্রায় হয়ে গেছে। তো চাটা দিয়ে ওর বন্ধুদের সাথে কথা বলতে বলতে ওকে দরজায় 2-1 বার নক করাতে ও খুললো না, বেশ কিছুক্ষণ ধরে। এবারে ভাবছে হয়তো মেয়ে কিছু ডিফারেন্ট কিছু করে ফেলে। ও সেদিনকেও দেখলাম সেরকমভাবে দরজা খুললো না। রাত্রেবেলা খালি ওর মা যেহেতু মাছটা বানিয়েছিল, ওর মা খালি ডাকলো, ও বেরিয়ে এসে খেয়ে দিয়ে আবার ঘরে ঢুকে গেল। সেদিনকে আর কিছু হয়নি। তো কিছুটা অদ্ভুত আচরণ দেখে ওর বন্ধুরা বললো, কাকিমা তাহলে আমরা কাজ করি, ও যখন দরজা খুলছেই না, কথা বলতে চাইছে না, তাহলে আমরা আজকে বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে আমি সেরকম হলে নয় কালকে একবার সময় করে আসবো, আর যদি পারি সকালের দিকে আসবো। তো পরের দিন কথা মতন ওরাও বাড়ি চলে যায়, আর এদিকে
মেয়েটাও কিন্তু ঘর থেকে আর বেরোয় না। রাত্রেবেলা ওর ঘর থেকে না একটু স্মোকিংয়ের গন্ধ আসে। আচ্ছা। তার সাথে ওই জানলার গা থেকে যেমন হয় না যে জানলার তলা থেকে বা দরজার তলা থেকে একটা হাওয়া যেহেতু পাস হয়, যে এসি চললে খুব ভালো বোঝা যায় যে ঠান্ডা হাওয়াটা বেরোচ্ছে, ওর ঘরের আশেপাশে না একটা অদ্ভুত দুর্গন্ধ রয়েছে। আর সেই দিন রাত্রেবেলা ওর মা যখন রান্নাবান্না করে খেয়ে দিয়ে, মেয়ে তো খেয়ে দিয়ে ঘরে ঢুকে যায়, তারপরে ওর মা কিছু ফিল করে বাড়িতে, মানে অদ্ভুত ধরনের কিছু, যেমন এরকম একটা শ্যাডো পাস করে গেল, বা আমার পিছনে কেউ, আমি যখন রান্না করছি আমার পিছনে কেউ রয়েছে। তো মাছ তো এমনিও পেলো না, ছেড়ে দাও, ওর বাবা বোধহয় আবার নিয়ে এসেছিলো মাছ, সেখান থেকেই রান্না করেছে। তো মাছগুলো খুঁজে পাওয়া যায়নি, তো তার এমনিও একটু চিন্তিত বিষয় রয়েছে, টিফিন ক্যারি সমেত গেলোটা কোথায়। পরের দিন সকালবেলা যখন মেয়ে ঘর খোলে আর মা যায় ঘর পরিষ্কার করতে, দুটো বাসন, মানে একটা মাছের ওই পমপ্লেটের মাছের আর একটা মাটনের, এই দুটো পাত্রই কিন্তু ওর ঘরে রাখা ছিল। আচ্ছা। তাতে কোনো মাংসও নেই, মাছও নেই। আর মেয়ের চুল পুরো এলোমেলো, দেখতে তো বিচ্ছিরি হয়ে গেছে, চোখের তলায় ডার্ক স্পট চলে এসছে দুদিনে। এমন কি হলো যে মেয়ের এই অবস্থা হলো, আর কারোর সাথে কোনো কথা বলছে না, হাত পা দুটো জড়ো করে, মানে ঠিক এরকমভাবে পায়ের ওপরে হাঁটুর মধ্যে যেরকম ধরে বসে, এরকম করে বসে খালি এমনি এমনি দুলছে আর নিজের মধ্যে গজরাচ্ছে। তোরা আমাকে সকাল বিকেল খেতে দিচ্ছিস না, আমি সেবা পাচ্ছি না, কতদিন হয়ে গেল আমাকে তোরা ঠিক মতো খেতে দিসনি, এখন খেতে দিচ্ছিস তো ঠিকঠাক খেতে দে, ওইটুকুনি করে ভাত দিলে বা ওইটুকুনি করে রান্না করে দিলে আমার কি হয়, তো একটু বেশি করে খেতে দে, ঘরে কিছু নেই খাওয়ার মতন, আমাকে আমার মতন থাকতে দিচ্ছিস না, তোরা সব সময় চিল্লামিল্লি করছিস। ওর বাবা মা না জিনিসটাকে একটু অদ্ভুতভাবে নিয়েছে। সেদিনকে রাত্রির থেকেই দুজনেই খুব চিন্তায়, হঠাৎ করে আমাদের বোধহয় সেই সময় ওর বন্ধুদেরকেই আবার ফোন করে বলে যে তোর বন্ধু এরকম এরকম করছে, তো কী করে যায়, কালকে একটু সকাল সকাল আয়, দিয়ে ডেকেছে। সবাই তো আর প্রথমে কেউই চায় না, মানে কেউই বুঝতে পারে না যে জিনিসটা কী হচ্ছে, হঠাৎ করে এরকম করছে কেন, যে হয়তো মাথার কোনো প্রবলেম এসছে কি না। লোকে সবার আগে এই জিনিসটাই ভাবে যে যদি সেরকম হয় একটু ডাক্তার দেখায়, তো ডাক্তার দেখাবে ভাবলে, তো যদি সেরকম মনে হয় যে ডাক্তারকে কল করবো, বন্ধুগুলো আসার বললে তোরা আয়, তারপরে একটা ডিসিশন নিচ্ছি। তো ওরা আসার পর দেখে যে মেয়ে কোনো মতেই ওদের স্বাভাবিক মনে হচ্ছে না। তো ওদের দুই বন্ধুর মধ্যে সকালবেলা আরও একজন এসেছিলো, তিনজন ছিল, তিনজন মিলে গিয়ে বসে বলছে কাকু তাহলে আপনারা একটু বাইরে থাকুন, আমি গিয়ে একটু কথা বলে দেখি যে ওর কী হয়েছে। ও যখন কথা বলতে গেছে সেই একই জিনিস, খাট থেকে নিচে নেমে বসে পড়লো কোনো একটা অন্ধকার জায়গায়, মানে যেখানে জানলা আলো ঠিকঠাক পৌঁছাচ্ছে না। বলছে আমাকে একটু শান্তিতে থাকতে দে, তোরা চলে যা, পারলে একটু মদ আর মাংস নিয়ে আয়। মদ আর মাংস? হ্যাঁ, আচ্ছা। যেরকম আগের দিন খেলাম, হ্যাঁ। তো তোরা তো ছিলি আগের দিন খেলাম, সেরকম একটু নিয়ে আয়। আগের দিন খালি আমাকে হাড্ডি খাইয়েছিস, মাংসরা খেয়ে দেবে, আর যা একটু মদ নিয়ে আয়, আর জল ফল মেশাবি না, একটা বড় মদের বোতল নিয়ে আয়, অনেক দিন ভালো করে মদ খায়নি। অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছে, ওরা যেখানে, মানে এটা তো পরে জানা গেল, আমি ওটা বলছি, তো ওরা তখন ভালোভাবে ওকে এই কথাগুলো শুনে না একটু আজব ফিল হয়েছে। ওরা বন্ধুরা নিজেরা কথা বলে বাইরে এসে কাজ কর, বয়ফ্রেন্ডকে একটা ফোন করার একবার, যে তোর সাথে কি কোনো ঝামেলা হয়েছে। ওরা ফোন করে কথা বলে, তখন বলে না ওর সাথে তো কোনো ঝামেলা হয়নি। তাহলে হলোটা কী ওর, তো ওর সাথেই তাহলে গিয়ে বসে কথা বলি। এবারে ওর সাথে গিয়ে কথা বলতে গেছে, দুটো বন্ধু খাটের ওপরে বসেছে, একজন মুখোমুখি বসেছে, ঠিক আছে, মুখোমুখি বসে বলছে খ্যারে কী হয়েছে বল। এবারে দুটো ছেলে একটা মেয়ে, যে মেয়েটাই নিচে বসেছে ওর গায়ে হাত দিয়ে একটুখানি বল কী হয়েছে, তুই আমাকে তো বলতে পারিস, সেরকম বলে বল, আমি ওদেরকে বলছি বাইরে যেতে, তুই আমাকে বল কী হয়েছে। তোকে তো তখন থেকে বলছি যে মদ আর মাংসটা নিয়ে আয়, কানে শোনা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক এরকম রিপ্লাই, আর গলার আওয়াজটা একটু ভারী। দিয়ে ওকে যখন পাশে গিয়ে গায়ে হাত দিয়ে কথা বলতে যাচ্ছে, ও রাগের মাথায় খাটে একটা ধাক্কা দেয়। এই ধাক্কাটাতে মোটামুটি খাটটা 1 ফুট সরে যায়, দেখে 1 ফুট সরে যায়, প্রায় 1 ফুট সরে যায়। এবারে দুটো ছেলে বসে আছে, একটা বক্স খাট, আর খাটে ধাক্কা দেওয়াতে এতটা সরে গেল, তো ওরা না একটু ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বাইরে এসে বলছে কাকু আমার এটা ঠিক মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে কোনো একটা হাওয়া বাতাস বা কিছু লেগেছে, বা ওর কিছু একটা হয়েছে, তো তুমি দেখো কি করা যায়। এবারে ওর বাবা তখন বোধহয় কী করবে করতে করতে আমাকেই ফোন করে। আমি বললাম দেখুন ঘরে গিয়ে আপনার ঘরে ঠাকুরের ঘরে ওখানে কি গঙ্গা জল বা কিছু আছে, যদি সেরকম হয় একটু গঙ্গা জল ওর গায়ে ছেটান, আর যদি তার থেকে বেশি কিছু হয় একটা লাল কাঠ থাকলে তার মধ্যে কিছু লবঙ্গ বেঁধে আপনি ওর হাতে বেঁধে দিন। সে ওর বাড়ির লোক তো গঙ্গা জলটা ছেটানোতে একটু আরও গলার জোর বেড়ে যায়। দুটো ছেলে রয়েছে, দুজন দুদিক থেকে হাত ধরেছে, তো তাদেরকেও ঝটকা মারছে, মনে হচ্ছে যে ওদেরকেও ফেলে দেবে, মানে ধাক্কা দিয়ে ফেলে দেবে। তো জিনিসটা একটু বাড়াবাড়ির পর্যাতেই যাচ্ছে। তো উনি আমাকে ফোন করে বলে যে এরকম এরকম হচ্ছে, আমি একটা ভিডিও করুন, ভিডিও করে নিয়ে আমাকে পাঠান, আর যদি সেরকম হয় আপনি আমার সাথে একবার দেখা করুন। ওনাকে আমি কিছু দ্রব্য দিই দেখা করার পর।
সেগুলো সেই দিনকে উনি ওনার মেয়ের মাথায় ছড়ায়। তো ছড়ানোর পরেও জিনিসটা কন্ট্রোলে আসছে না। আর মাথায় ছড়ানো বা বালিশে দেওয়ার জন্য দিয়েছিলাম, তো তাতেও মেয়ে কন্ট্রোলে আসছে না, বিছানাতেই শোয়নি, কন্ট্রোলে আসছে না। তো কী করা যাবে? তো আমি ওনাকে বললাম, দেখুন যদি সেরকম হয় আমি কালকে বিকেলের দিকে যেতে পারি, আমি যাচ্ছি আপনার বাড়িতে, তাহলে গিয়ে ওখানে গিয়ে নয় দেখা যাবে। ওর বাড়িতে যখন যাই, গিয়ে মেয়েটা তো ঠিক এই যেরকম ঘরে জড়সড় হয়ে বসে আছে, সেম জড়সড় হয়ে বসে রয়েছে। এবারে সে তারা তো একটা রাত্রি আরও কাটিয়েছে। ও বাড়িতে ঢুকতেই না কীরকম একটা আষ্টে গন্ধ বাড়িময়, মানে বাড়ির মাটি ভিজে, মানে স্যাঁতস্যাঁতে ঢোকা থেকে শুরু হয়েছে, এই স্যাঁতস্যাঁতে একটা ভাব, তার মধ্যে ওইরকম একটা অবস্থা, পুরো বাড়ি যা তা হয়ে গেছে, মানে গন্ধে থাকা যাচ্ছে না বাড়িতে, একটা বাজে গন্ধ রয়েছে। তো আমি গিয়ে, ওর বন্ধু বান্ধবও ছিল, তো সেখানে গিয়ে ওর সাথে কথা বলতে যাই। সেখানে ওর বন্ধু বলে যে এরকম এরকম বিষয়, আমরা দুদিন আগে ঘুরতে গেছি, ওখান থেকে ফেরার পর থেকে এরকম এরকম আছে। কোথায় গেছিলে ঘুরতে? বললো বর্ধমানের ওখানে ওনাদের একটা বাড়ি কেনা আছে, ওটাতে গিয়ে আমরা টাইম স্পেন্ড করেছি, তো ঘুরে চলে এসেছি। তো বছর দুয়েক আগে কেনা বাড়ি, তো সেক্ষেত্রে বললাম বাড়ির প্ল্যান আছে আপনার কাছে? বললো হ্যাঁ আছে, এখানেই আছে। প্ল্যানটা একটু দেখান। প্ল্যানটা দেখার পরে দেখলাম যে ওরা ওই বাড়িটাতে যেখানে ছিল, এটা সাউথ ওয়েস্টের একটা ঘর, আর সেখানে একটা বড় ব্যালকনি করে রেখেছে। সেখানেই সেই ঘরেই ওরা এসি পেসি চালিয়ে খাওয়া দাওয়া করেছে। আর বাইরে বেরিয়ে হাতে যা হয়, মদের গ্লাস নিয়ে বাইরে গিয়ে মাংস বাইরে ফেলা, মদ নিচে একটুখানি রয়েছে, এটাকেও বাইরে ফেলে দিলাম। তো ওরা এই জিনিসটা ওখানে করেছে। ফেরার পর থেকে ছেলে এই জিনিস মানে মেয়ে এই জিনিস করছে। তো এই জিনিসটা দেখার পর ওকে যা যা করার আমি বাড়িতে মোটামুটি করলাম, করে আমার যা ওর সঙ্গে কথা বলে মনে হলো কিছুটা খামতি ওখানেই আছে, মানে ওখান থেকেই হয়েছে। বললাম তাহলে এক কাজ করুন, যেহেতু বিকেল হয়ে গেছে, এখন গেলে কি আর আজকে তো আর ফেরা যাবে না, না হলে গিয়ে দিনের দিন ফিরতে গেলে একটু, মানে যদিও সন্ধ্যা হয়ে গেছে, তো সেদিনকেই গিয়ে সেদিনকে ফেরাটা চাপ হয়ে যাবে। বললাম, উনি রিকোয়েস্ট করলো, না দাদা দেখুন মেয়ের বিষয়, একটা মাত্র মেয়ে, যদি সেরকম হয় আপনি চলুন, আমার যা করণীয় আমি ওখানে গিয়ে যদি কিছু করা হয় করবো, বা এখানে এসে যা করা হয় দেখা যাবে, আপনি আজকেই চলুন। মানে সে রিকোয়েস্টের আর ছেড়ে দাও, কি বলবো মেয়ের বিষয়। তো উনি রিকোয়েস্ট করাতে আমরা মোটামুটি এখান থেকে 8টা নাগাদ বেরোলাম, বেরিয়ে গেলাম বর্ধমান, ওনার ওই বাড়িটাতে গেলাম। গিয়ে বাড়িটাতে মোটামুটি ডাইরেকশান অনুযায়ী ঠিকঠাকই করেছিল, কিন্তু সাউথ ওয়েস্টের ব্যালকনিটা ওদের খুব ইচ্ছে ছিল যে দক্ষিণ দিকের হাওয়া পাওয়ার একখানা প্রবল আশা সবারই থাকে, গরমকালে দক্ষিণের হাওয়া দেখে বেশ মজা নেয়। এলে ওরাই ব্যালকনিটাকে করেছিল। আর সে মেয়ে কী করেছে, ওখানে গিয়ে একটু ড্রিঙ্ক করেছে, আর 2-3 জন ছিল একসাথে, তো আর রাশ হালকা, মানে ওরও শরীর এই হালকা ছিল, ধরে নিয়ে যাবে ওকে। কী করেছে, পাশে পিছনে একটা জমি ছিল, আর এই ওদের বাড়ি লাগোয়া একখানা ছোট ঘর করে ওই ঘরটাতে কেউ মাথা রেখেছিল। মাথা? হ্যাঁ, একটা মানে যেটাকে আমরা চণ্ডাল আর বলে থাকি, খুবরি বলে থাকি, তো সেই জিনিসটাই। সেখানে একটা কপাল পাত্র, একটা মাথা আর 2টো চণ্ডাল রাখা ছিল। সে মানে অ্যাকচুয়ালি কিছু রাখার নিয়ম আছে, তুমি যদি আসতে না পারো তাকে তীর দিয়ে ঘিরে রাখতে হয় যাতে সে না বেরোয় জায়গা থেকে। অ্যাকচুয়ালি পরবর্তীকালে, মানে পরের দিন সকালবেলা যেটা জানা যায়, মানে যে ওই জায়গাটাতে এসে কাজ করতো বা ওটাকে নিয়ে গিয়ে কাজ করতো, সে কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেনি আর সেবাও দিতে পারেনি। এই কিছুদিন মানে প্রায় দিন 14-15। এখানে কী হয়েছে, ও তো একা পড়ে রয়েছে, না ও কোনো সেবা পেয়েছে না কিছু। তার মাঝখানে এরা গিয়ে এই মদ ফেলেছে, মাংসর হাড় পাড় ফেলেছে ওপর থেকে, জানি ঘর পরিষ্কার রাখতে হবে, না হলে মা তো ঝাড়বে, মা বাবা ঝাড়বে, তো যা ফেলা সব বাইরে ফেলেছে ওখান থেকে। আর ও পড়েছে ওর চালের ওপর থেকেই পড়েছে, একদম গেটের গোড়ায়, গন্ধ পাচ্ছে, খেতে পাচ্ছে না, তো হাতের সামনে ওকে পেয়েছে, ধরে নিয়েছে। এবারে কথা হচ্ছে মেয়েকে ছাড়বে কী করে। অ্যাকচুয়ালি ওখানে তো যেভাবে পড়েছিল ছিলই, তো ওখানে লোকটাকে, এই ছেলেটার খবর নিয়ে ছেলেটাকে জানানো হয় যে তুমি যত শীঘ্রই হয় এখান থেকে এগুলো সরানোর চিন্তাভাবনা করো, আমি দেখছি কী করা যায়, আর তুমি যদি ওকে ডেকে নিতে পারো তো খুব ভালো হয়, না হলে কিন্তু আমাকে উল্টো কোনো ব্যবস্থা নিতে হবে। তার বাড়ি দেখে আমরা সেখান থেকেও স্টেপ নিয়ে রেখেছি, না চলো তুমি যদি একে সরিয়ে নাও তো খুব ভালো কথা, মানে তুমি তোমার জিনিস তুমি পারলে ডেকে নাও, আর না হলে কিন্তু জিনিসটা আমাকে আগে যদি হ্যান্ডেল করতে হয় তাহলে কিন্তু আমি এর বিপরীত কিছু ভাববো, মানে ওকে আমি আজাদ করে দেওয়ার জায়গায় চিন্তা ভাবনা করবো। ও তো বদ্ধ রেখে কাজ করাচ্ছে ওকে দিয়ে। তো ভালোভাবে বলার পর সে বললো ঠিক আছে আমি দেখছি, বাড়িতে গিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখছি। যে আমরা ওখান থেকে ফিরি যখন, মেয়ের এই অবস্থা, তখন মেয়েকে বলি যে, তখন তো আমরা ওর হিস্ট্রি পুরোটাই জানি যে কোত্থেকে এসছে, কীভাবে এসছে। তখন ওকে বলার পর ও বলছে দেখ
আমি এখানে অনেক দিন পর খাওয়া দাওয়া পেয়েছি, আমি বেশ ভালোভাবে আছি, তোরা আমাকে ডিস্টার্ব করিস না, তোরা চলে যা, আমি আমার মতন আমাকে থাকতে দে, আমি এই ঘরের মধ্যে আছি, আমি কাউকে কোনো ডিস্টার্ব করবো না, আমি কাউকে কোনো রকম গালাগালি করিনি, ধাক্কাধাক্কি করিনি, আমাকে ডিস্টার্ব করেছে বলে আমি যেইটুকুনি করেছি, না হলে আমি কাউ করতাম না। আচ্ছা, এই যে কথাগুলো বলছে এটা কি মেয়েটার ভেতর থেকেই ও বলছে? মেয়েটাই বলছে, মেয়েটাই মেয়েটাই বলছে যে ওর ভেতরে আছে, মানে ওই হুম এন্টিটাই বলছে। তো ওকে বলার অ্যাকচুয়ালি কমিউনিকেট তো এরকমভাবেই হয় না, হুম যে আমি যখন মেয়েটাকে বলছি, মেয়েটার মধ্যে যে রয়েছে সেই আমাকে উত্তরটা দেয়। বললাম দেখ, তোর নাম এই, তুই এখান থেকে এসছিস, তোর বাড়ি এখানে, তোকে যে সেবা দিচ্ছে সে এতদিন সেবা দেয়নি, আমরা বুঝতে পেরেছি, তো তুই চলে যা, তার থেকে ভালো তুই যার কাছে ছিলিস সেখানেই চলে যা, না হলে আমাকে অন্যরকম স্টেপ নিতে হবে। ও বললো দেখো, আমাকে বলেছে যাওয়ার জন্য, আমি ওখানে যাব না, আমি এখানে বেশ ভালো খাওয়া দাওয়া পেয়েছি, আমি থাকার জায়গা পেয়েছি, আমি সুখে আছি, তোরা চলে যা। দিয়ে মানে আমাদেরকে বলছে তোরা চলে যা। আমি বললাম দেখ, এটা তো ঠিক নয়, যে শরীরটাতে তুই আছিস, অ্যাকচুয়ালি কি তোরা দুজনে একে অপরের কমফোর্টেবল জায়গায় আছিস? এক তো এইটা নয়, দ্বিতীয়ত হচ্ছে মেয়েটা দিনের পর দিন এই অবস্থায় হচ্ছে, তো মেয়েটা আরও ভেঙে পড়ছে, তুই এই জিনিসটাকে বন্ধ করে দে। তুই বল তুই কী করলে তোর সুবিধা হবে। তুই যদি বলিস না তোর মুক্তি পেতে চাস, তাহলে আমরা সেই ব্যবস্থা করব। যদি বলিস না আমি যার কাছে ছিলাম তার কাছে ফিরে যাব, তাহলে আমি সেরকম স্টেপ নেব। তো তুই বল তুই কী স্টেপ, মানে তুই কোনটা ভালো বুঝছিস। হুম দুম করে দুটো দরজা বন্ধ করে দিল, দুটো দরজা বন্ধ করে দিই। বন্ধ করে দিল। বাহ। মানে ধরো এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ। আর ওর ঠিক মানে এরকম জায়গায় ও দাঁড়িয়ে আছে, তোমার জায়গায় হয়তো আমি দাঁড়িয়ে রয়েছি, তার পিছনে দরজা আছে, ওইখানে দাঁড়িয়ে দরজাটা বন্ধ করে দিল। আচ্ছা, এবার তুই আমাকে বের করবি কি, এবার তুই বেরিয়ে দেখা। বললাম দেখ, তোকে খুব ভালোভাবে বলছি, তুই যা করছিস তাতে আমার ভয় পাওয়ার জায়গা নেই, তুই আমাকে ভয় দেখিয়ে আলটিমেট কোনো লাভ হবে না, তুই যাবি কি যাবি না সেটা বল। আর ও ডাইরেক্ট বলছে আমি এখানে থাকবো, আমি যাবো না। দেখ, যদি মুক্তি চাস আমি তোকে মুক্তির জায়গা করে দিচ্ছি। বলছে না, আজকে আমি আর মুক্তি পেয়ে কী করবো, আমার তো আর, তুই আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দিবি, বা ওই যে আমাকে রেখেছে তুই তার হাত থেকে মুক্তি দিবি, তারপরে আমি তো এই ভটকেই বেরোবো। আমি বললাম না, তোকে আমি পুরোপুরি মুক্তির জায়গা করে দেবো, যাতে তোকে আর এই হলোকে থাকতেই না হয়। তুই এই লোক থেকে বেরিয়ে তুই আলাদা নতুন যাতে জীবনযাপন করতে পারিস, সেই জায়গা আমি তোকে তৈরি করে দেবো। বলছি এটা কী করে সম্ভব, এতদিন তো আমাকে করতে দেয়নি, ও আমাকে পরবর্তীকালেও করতে দেবে না। আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমি তোর সামনে ফোন করছি, তোর সামনে ফোন করে একটা কথা বলবো, তুই শোন। যদি ও আর্গুমেন্টে গিয়ে একটা জায়গায় আসে না, ও তোকে ছাড়তে রাজি আছে, বা ও তোকে ছাড়ার কোনো জায়গা তৈরি করে দেবে, তাহলে তুই চলে যাবি তো। বলছে না, ও তো করবে না, ও আমাকে আর উল্টে ভুগিয়ে বসিয়ে রাখবে, আমি নয় এখানে থাকবো, না আমি এখান থেকে পুরোপুরি মুক্তি চাই, যাতে আমি পরবর্তী জীবন পাই, তাহলে আমি এখান থেকে বেরোবো। হুম তো ওর সাথে মানে ওই ওর যে মালিক ছিল আদৌ, মানে যার ওই কুড়ে ঘরটা ছিল যেখানে ও বন্দি করে রেখে কাজ করতো, তো ওকে ফোন করা হলো। বললো, আমি প্রথম বললাম যে আপনি চাইছেনটা কি, আপনি যদি মনে করেন যে না আপনি একে, ও তো চাইছে এখান থেকে যাতে বেরিয়ে গিয়ে এহলোক থেকে চলে যেতে পারে, হুম বা এর পরবর্তীকালে জীবনযাপন করতে পারে, সেরকম একটা পরিস্থিতিও তৈরি করে দিতে হবে। সেখান থেকে আপনি সাথ দেবেন না দেবেন না। বললো না দাদা, এটা কী করে হয়, আমি তো প্রায় 5-6 বছর ধরে রাখছি, আমার যা কাজের জায়গা, আমি তো এখান থেকে কাজ করি। কাজ করছেন বলে যে কাউকে এরকমভাবে কষ্ট দেবেন তা তো নয়। হুম আপনি সেবা দেননি, সেক্ষেত্রে অন্য ওকে বলতে পারতেন সেবা দেওয়ার জন্য, আর কারো বাড়ির সামনে এরকমভাবে রেখেছেন, এ তো এরকমভাবে রাস্তায় মাঠে ঘাটে রাখার জিনিস নয়, আপনি রেখেছেন কেন? আপনি যদি আপনার কোনো মন্দির থাকে, মন্দিরে নিয়ে গিয়ে রাখুন, যেখানে আপনি সকাল বিকেল সেবা দিতে পারবেন, যাতে তার কোনো কষ্ট না হয়। আপনি তাকে কষ্ট দিচ্ছেন একদিকে, আরেকদিকে বলছেন আমি বন্দি করে রাখবো, এটা কী করে হয়? তো সেক্ষেত্রে সে অনেক কষ্টে রাজি হয় না, তাকে যদি আপনি মুক্তি করিয়ে দিতে পারেন করিয়ে দিন, কেন কি আমি খরচা করে আর সেটা করবো না। আমি ক্লায়েন্টের বাড়ির লোককে বললাম যে, বা এই ক্লায়েন্টকে বললাম যে দেখুন, আপনারা যদি সহমত হন তাহলে কিছু খরচা হবে, কিন্তু এর সদ্গতি করতেই হবে, না হলে আপনার মেয়েও প্রবলেমে থাকবে, আর ও তো হাত তুলে নিচ্ছে যে আমি করবো না, কিন্তু আমি রাখলে ওকে কাজের জন্যই রাখবো, কিন্তু এর ইচ্ছে হচ্ছে লোক থেকে চলে যাওয়ার। তো আপনি কি চাইছেন? ভদ্রলোক বললেন যে না, আপনার যেটা ঠিক মনে হয় তাতে যা খরচা হবে আমি করতে রাজি আছি। তো সেক্ষেত্রে আমিও তারপরের দিনকেই ব্রাহ্মণ বললাম। ততক্ষণে ওকে আগে খুব ভালো করে বোঝানো যে তুই যেগুলো করছিস সেগুলো ঠিক নয়, আজকের রাত্রিরটুকুনি তুই ঠিকঠাক থাকবি, বা তোর যদি মনে হয় তুই আশেপাশে কোথাও থাকবি সেটাও করতে পারিস, কিন্তু তুই এর শরীর থেকে আজ নয় কাল বেরোবি। বললো না, আমি এর শরীরেই থাকবো, আমাকে আজ একটু ভালো করে খাওয়া দাওয়া করা, তাহলে আমি খাওয়া দাওয়া করার পরে কালকে তোরা যা করবি করবি, আমি এর শরীর ছেড়ে যাব। তো কাজ করবেন কোথায় করবে? বললো ছাদে। আমি আমার ব্রাহ্মণকে ডাকলাম, যেগুলো ব্রাহ্মণের কাজ সেগুলো ব্রাহ্মণ করলো, তারপরে আমি আমার কাজ করে ওকে যখন বেরোনোর রাস্তা করি, তার মধ্যে বিভৎস রকম মানে
হয় না গা হাত পা জ্বালা করা, এরকম একটা বিষয় মেয়েটার মধ্যে প্রচণ্ড পরিমাণে হয়েছে। আর মানে ওর যাওয়ার ইচ্ছেই ছিল না। আচ্ছা, মানে জিনিসটা তুমি যদি বলো এই 4টে দিনে মেয়ের কিন্তু খুব খারাপ একটা পরিস্থিতি হয়ে যায়। অ্যাকচুয়ালি কী হয়, এদের শরীরের মধ্যে যখন ঢোকে না তখন কিন্তু এরা মানে একটা কমফোর্ট জোনটা নিজের মধ্যে একজন আরেকজনের, আর যেহেতু আত্মার মধ্যে মানে একটা শরীরের মধ্যে আর একটা আত্মা ঢোকে না, সে তো নিজের সেই কমফোর্ট জোনটাকে তৈরি করতে পারে না, আর তৈরি করতে অনেকটা সময় লাগে। আর বিহেভিয়ার এত কুইক চেঞ্জ হয়েছিল যে মেয়েটার শরীরটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে পড়েছিল। তো ওকে বলার পরে ওই টুক করে একটা জায়গাতে গিয়ে পৌঁছে বলছে না আমি থেকে যাই কিছুদিন, তোরা আমাকে থাকতে দে। আর একদিকে বলছে না আমি বেরিয়ে যেতে পারলেও আমার হয়তো একটা ভালো জায়গা তৈরি হবে। তো সেক্ষেত্রে লাস্টে যখন ওকে বের করা হয় তো একটা জায়গায় প্রমাণ বলতে একটা ঘটি রাখা হয়েছিল ওই ছাদের কর্নারের ওপরে, ও ঘটিটাকে ওপর থেকে ফেলে দিয়ে চলে যায়। আচ্ছা, তো তারপর থেকে মোটামুটি 3-4 দিন মেয়েটার একটু শরীরটা খারাপই থাকে। তারপর থেকে এখন অবধি বোঝা যায় যে না মেয়েটা এখন অবধি একটু ঠিকঠাক জায়গায় আছে। আর এখনও যা কথা হলো লাস্ট সপ্তাহখানেক আগে, তখনও বললো না মেয়ে এখন আপাতত ঠিক আছে। ওর বাস্তুর বন্ধনের দুটো বাস্তুতেই বন্ধনের জায়গা, আর আমি ওই ব্যালকনিটাকে পুরোপুরি ব্লক করে দিয়েছি আর কি, ওপেন ব্যালকনি ছিল তো ওটাকেও আচ্ছা, ওটাকে ব্লক করে close দিয়েছি। করে, হ্যাঁ পুরোপুরি ব্লক করিয়ে দিয়ে ওখানে শাটার জানলা করিয়ে দিয়েছি, প্রয়োজন হলে খোলে, না হলে খোলে না। তো কিছু রেমেডিস করিয়ে দিয়ে আর বাস্তুগুলোকে বন্ধন করিয়ে দিয়ে আপাতত ওরা ফ্যামিলিটা মোটামুটি ঠিকঠাকই আছে। আচ্ছা, খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। ভয়ঙ্কর মানে যার উপর থেকে ঘটেছে তার উপরে কিন্তু একটা বড় ঘটনা। মানে কেন ঝড় কি, বয়ে যাওয়া দেখুন আর কি। এক তো বছর দেড়েক হয়ে গেছে সে ব্যাঙ্গালোরে থাকা, ব্যাঙ্গালোরে একরকম স্ট্যাটাসে ঠান্ডা ওয়েদারে থেকে মজা করে অভ্যস্ত, আর অফিস কাজবাজ করে অভ্যস্ত। ওখান থেকে এখানে এসে একরকম ওয়েদার বাবা মাকে পেয়েছে, পুরনো বন্ধুবান্ধব পেয়ে যাওয়া হয়। তো আমি সবাইকে একটা কথা বলবো, কিছু হোক না হোক কিছু জিনিস একটু মেনটেন করে চললে কিন্তু সবাই একটু সাবধান থাকলে এই ধরনের প্রবলেমগুলো হয় না। আজকে একটা মেয়ে যার শরীরে 4টে দিন একটা এন্টিটি থাকা মানে তার শরীরটা কতটা ড্যামেজ হওয়া, এটা কিন্তু একটা বড় এফেক্ট পড়ে, প্রত্যেকের শরীরেই পড়ে। তো এই জায়গাগুলোকে একটু মেনটেন করে চললে কিন্তু খুব সুবিধা হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। একদমই তাই। আর জেনে বুঝে নয়, এটা অজ্ঞানতা অবস্থায়। আর কিছু মানুষ যারা আছেন যারা এই ধরনের কাজবাজ করে, মানে আমাদের এই তন্ত্র লাইনে যারা কাজ করে, তাদেরকে বলবো যে মাঠে ঘাটে এইসব জায়গায় এরকমভাবে কাজ না করে। আজকে এটা যে একটা অ্যাডাল্ট মেয়ের ওপরে হয়েছে, যদি একটা বাচ্চা মেয়ে হতে পারতো তার উপরে হয়তো অনেক সময় না বাচ্চারা খেতে খেতে কিছু ছুঁড়ে ফেলে দিল, তো আজকে যদি এই জিনিসটা একটা বাচ্চা মেয়ের ওপরে হতো তার উপরে একটা বড় এফেক্ট পড়তো। আমি বলবো তাদেরকেও বলবো যারা এই ধরনের কাজগুলো মাঠে ঘাটে করে অভ্যস্ত হয়েছে, তারাও একটা সাডেন জায়গা, নিজের জায়গা তৈরি করুক যেখানে গিয়ে তারাই সেই জায়গায় মানে সেই কাজগুলো করবে। আমরা কাজ করলেও কিন্তু দেখবেন আমরা নর্মালি কামাখ্যায় বা তারাপীঠে বা বেনারসে যেখানে করি না কেন আমরা এইসব জিনিস নিয়ে সেই সব জায়গায় কাজ করি, যেখানে শ্মশানে কাজ করা হয়, যেখানে পঞ্চতত্ত্বের একটা মাহাত্ম্য আছে, যেখানে সেখানে কাজ করে তো তার ফলটাও আমি তো বলবো আমাদের দিক থেকে ফলও লেটে হয়। হ্যাঁ, আর যাদেরকে তুমি আটকে রেখে কাজ করছো তার সেই মানে তারও একটা কষ্টের জায়গা, তাকেও আটকে রেখে কাজ করা এরকমভাবে ঠিক নয়। একদম। জিনিসটা খুব যেটাই হয়েছে মেয়েটার সাথে একটু খারাপই হয়েছে। অন্য কোনো ঘটনা যেগুলো দেখা যায় যে নর্মালি ঘরে কোথা থেকে আসছিল, হাওয়া বাতাস লেগেছে, ভূতে ধরেছে, সেইগুলো একরকম জিনিস হয়। আর এটা আর একরকম জিনিস, তাকে মানে তার উপরে খাবার ফেলে তাকে সেখান থেকে একটা তার তাকে রাগ জাগিয়ে তোলা, তার রাগ একখানা যেটা ওর ওপর থেকে প্রকাশ হওয়া। যদি একটা ভালো জায়গা পেয়েছিল, ছিল, খেলো, থাকলো, কিন্তু এটা তো তার থাকার জায়গা নয়। একটা মানুষ যে তার মানে দেহটাকে রেখে দিয়ে তার আত্মাটা যেখান থেকে বেরিয়ে যাচ্ছে, তার তো আর কোনো আমাদের এই লোকে তো আর কোনো তার কোনো জায়গা নেই, স্থান নেই। তো সেক্ষেত্রে তার পুরোটাই বিলীন হয়ে যায় ঠিকঠাক। খুবই ভয়ঙ্কর একটা ঘটনা শুনলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে ঘটনাটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বিক্রমাদিত্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য। আশা করি ভবিষ্যতে আবারও আমরা মুখোমুখি হব, আবারও ফিরবো নতুন একটি এপিসোড নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।